হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো বৈদিক সাহিত্যের তাৎপর্য বা বৈদিক সাহিত্যের গুরুত্ব বা ভারত ইতিহাসে বৈদিক সাহিত্যের অবদান সম্পর্কে। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার পূর্বে তোমরা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 1299 টাকা। এছাড়া তোমাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবার আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে বৈদিক সাহিত্যের অবদান, গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে। ঠিক আছে, তো দেখো বৈদিক সাহিত্যের প্রধান চারটি বিভাগ পরিলক্ষিত হয়। এই চারটি বিভাগ কি? সংহিতা। সংহিতা বলতে কি বোঝায়? যে দেব দেবীদের যে শ্রুতি রয়েছে, প্রার্থনা সমৃদ্ধ মূল সাহিত্য যে রয়েছে তাকেই বলা হয়েছে কি সংহিতা। তো এই যে বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং কি অথর্ববেদ। তো এই চারটি বেদের মধ্যে দেব দেবীদের জন্য যে শ্রুতি রয়েছে বা প্রার্থনা সমৃদ্ধ যে মূল সাহিত্য রয়েছে তাকেই বলা হয় কি সংহিতা। ঠিক আছে, বা বলা যায় যে শ্রুতির সংকলনকে কি বলা হয়? সংহিতা। এছাড়া ব্রাহ্মণ বলতে কি বোঝায়? এই চারটি বেদের মধ্যে যে আবার যজ্ঞ কিভাবে করতে হবে, যজ্ঞের নিয়ম কানুন যে রয়েছে, বিধিবিধান যে রয়েছে, আচার অনুষ্ঠান রয়েছে, সেই গদ্য ব্যাখ্যাকে কি বলা হয়? ব্রাহ্মণ। ঠিক আছে, অর্থাৎ যজ্ঞের নিয়মাবলী বা বিধিবিধান বা আচার অনুষ্ঠানের সংকলনকে কি বলা হয়? ব্রাহ্মণ। ঠিক আছে, বৈদিক সাহিত্যের মধ্যে। অরণ্যক বলতে কি বোঝায়? তো অরণ্যে সাধারণ উপযোগী তত্ত্বকথা ও রহস্যময় আধ্যাত্মিক চিন্তা ভাবনাকে কি বলা হয়? অরণ্যক। ঠিক আছে, বৈদিক সাহিত্যের মধ্যে তত্ত্বকথা এবং রহস্যময় আধ্যাত্মিক বিষয়ের সংকলনকে কি বলা হয়? অরণ্যক। এবং উপনিষদ বলতে কি বোঝায়? জ্ঞানকাণ্ডের সর্বোচ্চ প্রকাশ অর্থাৎ পরমাত্মা দর্শনের প্রাজ্বল আলোচনাকে উপনিষদ বলা হয়। ঠিক আছে, তো বেদের এই চারটি বিভাগ পরিলক্ষিত হয় বা বৈদিক সাহিত্যের এই চারটি বিভাগ রয়েছে। এই চারটি বিভাগ কি? সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক আর কি উপনিষদ। ঠিক আছে, তো এই গেল বিভাগ সম্পর্কে। এবারে আমরা আলোচনা করব এই যে বেদ রয়েছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই চারটি বেদ যে রয়েছে বা বৈদিক সাহিত্য রয়েছে কোন বেদের মূল বিষয়বস্তু কি। ঠিক আছে, তো দেখো প্রথমত ঋগ্বেদের মূল বিষয়বস্তু কি? ঋগ্বেদের মূল বিষয়বস্তু হলো পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কি? ঋগ্বেদ। ঠিক আছে, তো এটি 10টি মণ্ডলে বিভক্ত এবং দেব দেবীদের উদ্দেশ্যে রচিত স্তোত্র এবং কি প্রার্থনামূলক সূক্তের সংকলন। ঠিক আছে, তো ঋগ্বেদের মূল বিষয়বস্তু হলো যে 10 রাজার যুদ্ধ। ঠিক আছে, যেটি এখানে উল্লেখ করা নেই কিন্তু তার সত্ত্বেও বলা যায় ঋগ্বেদ সম্পর্কে যেটি পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। তোমাদের এই তথ্যটা কিন্তু মনে রাখতে হবে যে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কি? ঋগ্বেদ। ঠিক আছে, তো এটি কটি মণ্ডলে? 10টি মণ্ডলে বিভক্ত এবং এখানে দেব দেবীর উদ্দেশ্যে একাধিক স্রোত বা বলা যায় যে প্রার্থনামূলক সূক্ত রয়েছে। তারপরে সামবেদ ও যজুর্বেদের মূল বিষয়বস্তু কি? তো সামবেদ হলো যজ্ঞের গানের সংকলন। ঠিক আছে, এবং যজুর্বেদ হলো যজ্ঞের নিয়ম আচার অনুষ্ঠানের মন্ত্রে সমৃদ্ধ। ঠিক আছে, অর্থাৎ সামবেদে আমরা কি দেখতে পারি? গানের সংকলন। ঠিক আছে, বা সঙ্গীতের সংকলন। এবং যজুর্বেদে আমরা কি দেখতে পারি বা যজুর্বেদের মূল বিষয়বস্তু কি? যজ্ঞের নিয়মাবলী, আচার অনুষ্ঠান ইত্যাদি। ঠিক আছে, তো ইত্যাদি সংক্রান্ত মন্ত্র কোথায় পাওয়া যায়? যজুর্বেদে। তারপর অন্যতম একটি কি বেদ বাঁচল? অথর্ববেদ। তো অথর্ববেদের মূল বিষয়বস্তুকে সাধারণ মানুষের লৌকিক জীবন, চিকিৎসা বিজ্ঞান বিশেষত। ঠিক আছে, এবং শান্তি সুরক্ষা ও সমাজের প্রাত্যহিক অভিজ্ঞতার দর্পণ। ঠিক আছে, তো এই গেল বৈদিক সাহিত্য অর্থাৎ চারটি বেদের মূল বিষয়বস্তু সম্পর্কে। এবারে আমরা একে একে এই বৈদিক সাহিত্যের তাৎপর্য, গুরুত্ব বা অবদান সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত বলা যায় যে ধর্ম ও দর্শনের গুরুত্ব সম্পর্কে যে
ধর্মীয় ভিত্তি ও দেবনীতি, যে বৈদিক সাহিত্য হিন্দু ধর্মের মূল কাঠামো তৈরি করেছে, ঠিক আছে। তো এতে প্রকৃতি পূজা, অগ্নি, ইন্দ্র, বরুণের মতো দেবদেবীর উপাসনা এবং কি বৈদিক যজ্ঞরীতির প্রাধান্য দেখা যায়, ঠিক আছে, যা ভারতীয়দের ধর্মীয় ভিত্তির কি দেয়, ধর্মীয় ভিত্তি সম্পর্কে সম্ভাবনা বা বলা যায় যে উপদেশ দেয়, ঠিক আছে। যার জন্য এই যে বেদ এই বা বৈদিক সাহিত্য তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়াও বলা হয়েছে উপনিষদীয় দর্শন, যে উপনিষদ গুলিতে কি রয়েছে, ব্রাহ্মণ, আত্মা, কর্মফল এবং কি মোক্ষ সম্পর্কিত গভীর দার্শনিক চিন্তার জন্ম হয়, ঠিক আছে, যা ভারতীয় দর্শনকে কি করে, সমৃদ্ধ করে, ঠিক আছে। যেমন দেখো এখানে বলা হয়েছে কর্মফল, যে যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে, যে খারাপ কর্ম করবে সে খারাপ ফল পাবে। তো এই ধরনের যে দার্শনিক চিন্তা সেই ভারতীয় দর্শন, ঠিক আছে, সেই ভারতীয় দর্শনকে কি করে, সমৃদ্ধ করেছে। সুতরাং ধর্মীয় দিক থেকে এবং দার্শনিক দিক থেকে বেদের গুরুত্ব কিন্তু অপরিসীম, বা বলা যায় যে ধর্ম ও দর্শনের ক্ষেত্রে, ভারতীয় ধর্ম ও দর্শনের ক্ষেত্রে এই বৈদিক সাহিত্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তারপরে দেখো রাজনৈতিক ও সামাজিক জীবনের ক্ষেত্রেও বৈদিক সাহিত্যের গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে। কিভাবে, দেখো বলা হয়েছে যে ঋগ্বেদ থেকে আর্যদের আদিম সমাজের জাতিগত বিভাজন এবং গোত্র ব্যবস্থা এবং কি আদি রূপের পরিচয় পাওয়া যায়, ঠিক আছে। তো আর্যদের সম্পর্কে জানার একমাত্র উপাদান কি, এই ঋগ্বেদ। তো ঋগ্বেদ থেকে তাদের কি সামাজিক বা বলা যায় যে সমাজের জাতিগত বিভাজন, গোত্র ব্যবস্থা এবং আদি রূপের পরিচয় পাওয়া যায়। তো রাজনৈতিক ক্ষেত্রে সভা ও সমিতির মতো পরামর্শদাত্রী সংস্থার কথাও জানা যায় এবং কি কৃষি পশুপালন ভিত্তিক জীবনযাত্রারও প্রমাণ মেলে, ঠিক আছে। তো এই যে বৈদিক যুগ বা আর্যদের সামাজিক ও রাজনৈতিক জীবন সম্পর্কে জানতে বেদের গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে। তো এই বৈদিক যুগে সভা ও সমিতি নামে দুটো সংস্থার উল্লেখ পাওয়া যায়, যে সংস্থা কি করতো, রাজাকে উপদেশ প্রদান করতো, ঠিক আছে। তো রাজা চাইলে সেই উপদেশ গ্রহণ করতে পারতো, কিন্তু আবার চাইলে নাও গ্রহণ করতে পারতো। তো এই যে তাদের সমাজ কেমন ছিল, তাদের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, সেই সম্পর্কে জানার অন্যতম প্রধান উপাদান হলো কি বেদ বা বৈদিক সাহিত্য, ঠিক আছে। সুতরাং রাজনৈতিক ও সামাজিক জীবন জানতে আমাদের সাহায্য করে বৈদিক সাহিত্য। এছাড়াও বৈদিক সাহিত্যের অন্যতম প্রধান গুরুত্ব হলো ভাষা, আচ্ছা এক মিনিট, ভাষা ও সংস্কৃতিতে প্রভাব ফেলে, ঠিক আছে। যেমন এখন বলা যায় যে সংস্কৃত ভাষার প্রাচীনতম ও খাঁটি রূপটি বৈদিক সাহিত্যেই রক্ষিত আছে, যেহেতু ঋগ্বেদ সংস্কৃত ভাষায় রচিত, সুতরাং সংস্কৃত ভাষার যে প্রাচীনতম রূপ বা খাঁটি রূপ তার হচ্ছে যে প্রমাণ পাওয়া যায়, এবং যা বহু আধুনিক ভারতীয় ভাষার কি হয় উৎস, তার সম্পর্কে জানা যায়। এছাড়া প্রাচীন আর্য সমাজের নীতিশাস্ত্র, তাদের বিবাহ প্রথা কেমন ছিল, পারিবারিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আমাদের জ্ঞান প্রদান করে। এছাড়া যজ্ঞীয় ঐতিহ্য, যেমন যজ্ঞ ও সামাজিক উৎসবের মাধ্যমে সাংস্কৃতিক মেলবন্ধন ও সংহতি সুদৃঢ় হতো, সেই সম্পর্কে আমাদের কি দেয়, জ্ঞান দেয় বা তথ্য প্রদান করে, ঠিক আছে। সুতরাং ভাষা ও সংস্কৃতিতে বা বলা যায় যে বৈদিক যুগের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে আমাদের কি করে, সাহায্য করে এই বৈদিক সাহিত্য। সুতরাং বৈদিক সাহিত্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। তারপরে দেখো বলা হয়েছে যে ঐতিহাসিক সময়কাল ও গুরুত্ব, ইতিহাস রচনার প্রধান আকর হিসেবে বৈদিক সাহিত্যের গুরুত্ব অপরিসীম। যেমন বৈদিক সাহিত্য কেবল ধর্মীয় নথি নয়, বরং এটি প্রায় 1000 বছরের কি বিস্তৃত প্রাচীন ভারতের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস পুনর্গঠনে একক সবচেয়ে অপরিহার্য উপাদান, ঠিক আছে। তো তৎকালীন সময়ে, অর্থাৎ যে সময়কালে বেদ রচনা হয়েছে তার পূর্ববর্তী সময়ে ভারতের সামাজিক, অর্থনৈতিক এবং কি সাংস্কৃতিক জীবন সম্পর্কে জানতে আমাদের কি করে, সাহায্য করে বৈদিক সাহিত্য। সুতরাং বৈদিক সাহিত্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো পরিশেষে বলা যায় এই যে বৈদিক সাহিত্য, এই বৈদিক সাহিত্য কিন্তু ভারত ইতিহাস সম্পর্কে, বিশেষত প্রাচীনকালের ভারত ইতিহাস সম্পর্কে জানতে আমাদের নানাভাবে সাহায্য করে, এবং যার জন্য বৈদিক সাহিত্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।